ইজানের কথায় পদ্ম ক্ষিপ্ত দৃষ্টিতে তাকিয়ে আছে। কখনো এই লোক ভালো হবে না সে ভালো করেই জানে। তার কি একটুও লজ্জাবোধ নেই? একটা অসহায় মেয়েকে পেয়ে এইসব বলে? ইজান পদ্মের মলম লাগানো শেষ করে আবার জায়গা মতো মলম রেখে দেয়। শোনো, এটা আবার লাগিয়ে নিও। প্রত্যেকবার যে আমি লাগিয়ে দেব সেটা ভেবো না। ইজানের কণ্ঠ স্বাভাবিক। পদ্মের ভীষণ অভিমান হলো কথাটি শুনে। দ্রুত পায়ে রুম থেকে চলে আসলো। নিচে হায়াত শেখ আর মনিরা শেখ বসে কথা বলছেন। পদ্ম তাদের কাছেই গেল। পদ্মকে দেখে হায়াত শেখ বললেন, কি গো, তোমার বরের সেবা শেষ হয়েছে? পদ্ম সৌজন্যবোধক হাসি দিল, তবে কিছু বলল না। মনিরা শেখ পদ্মকে ওনার পাশে বসিয়েছেন। মনিরা শেখ পদ্মের চিবুক ধরে বলল, পরের বার দেখে শুনে হাঁটবে। বড় হয়েছ, বিয়ে হয়েছে, সব দিকে খেয়াল রাখতে হবে। পদ্ম মাথা নাড়িয়ে বলল, জি মা। হায়াত শেখ পদ্মের কাঁধে হাত দিয়ে বলল, মনিরা, তোমার ছেলের বউকে কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে। পদ্ম মুচকি হাসলো। ছোট থেকে কেউ যদি তার সামনে তাকে নিয়ে প্রশংসা করে তাহলে সে খুব খুশি হয়। মন চায় প্রজাপতির মতো ডানা মেলে উঠতে। তাদের তিনজনের মাঝে ইজানের আগমন ঘটল। ইজান পদ্মের পাশেই বসেছে। শুধুমাত্র এখানে মনিরা শেখ আর হায়াত শেখ আছেন বলে উঠে যেতে পারছেন না, না হলে তার শাশুড়ি শত প্রশ্ন করবেন। ইচ্ছে করছে উঠে যেতে, পরিস্থিতি এমন যে সে উঠতেই পারছে না। হায়াত শেখ ইজানের উদ্দেশ্যে বললেন, ইউজান কি তোমার ওই ফ্ল্যাটে থাকো? ইজানের কোনো হেলদোল নেই, সোফায় একেবারে আধশোয়া হয়ে বসেছে। থাকি, তবে অন্য কোথাও চাকরি নিলে হসপিটাল থেকে কাছে হলে থাকবো, না হলে এখানেই পদ্মকে রেখে যাব। আমি আলাদা থাকবো। ইজানের কথায় মনিরা শেখ আর পদ্ম দুজনই অবাক হয়ে যায়। পদ্ম মনে মনে বলছে, এই লোকটা এমন বলছে কেন? কি আবোল তাবোল বলা শুরু করেছে। মনিরা শেখ অবাক কণ্ঠে বলল, অন্য কোথাও চাকরি মানে কি বলছিস তুই এসব? ইজান যে অবস্থায় ছিল ওই অবস্থা থেকে উত্তর দিল, এই হসপিটাল মেয়াদ শেষ হয়ে গিয়েছে, অন্য কোথাও চাকরি নেব। কোথায় নিবি এখন? কত হাসপাতাল বসে আছে আমার জন্য, বাদ দাও সব কথা, আমারটা আমাকে ভাবতে দাও। পদ্ম পিছনে ফিরে ইজানের দিকে তাকালো। ইজান তার দিকেই তাকিয়ে আছে। ইজানের দৃষ্টি যেন খুব গভীর। তৎক্ষণাৎ পদ্ম আবার সামনে ফিরে গেল। মনিরা শেখ অসহায় কণ্ঠে বলল, তোকে নিয়ে আমি আর পারি না। কেন যে হুটহাট সিদ্ধান্ত নিস? আমি শুধু তোর ভালো চাই। ইজান পদ্মের দিকে তাকিয়ে বলল, ভালোই আছি। যে বউ বিয়ে করিয়েছ? সবাই একদম পদ্মের দিকে তাকালো। যা দেখে পদ্ম অস্বস্তি লাগা শুরু করলো, মাথাটা নিচু করে ফেললো। হায়াত শেখ বললেন, এরকম সুন্দরী বউ বিয়ে করলে তো ভালো থাকার কথা। ইজান হেসে বলল, এই জন্যই তো ভালো আছি। হঠাৎ কলিং বেল বেজে উঠল। মুনিরা শেখ উঠে তাড়াতাড়ি দরজা খুললেন। হুমায়ুন শেখ এসেছেন। পদ্ম হুমায়ুন শেখের সাথে বেশ কিছুক্ষণ কথা বলল। তিনি খুব অমায়িক একজন মানুষ, তা দেখলেই বোঝা যায়। পদ্মকে ওনার মেয়ের মতোই স্নেহ করেন। বুঝতেই দেন না যে উনি পদ্মের শ্বশুর, ঠিক তার বাবার মতোই ভালোবাসেন। পদ্মের বাবা চলে যাওয়ার পর এই প্রথম পদ্মের কোনো আফসোস হয়নি এই বাড়িতে এসে, কারণ হুমায়ুন শেখ যেন বুঝতেই দেননি কিছু। উনি রুমে চলে গেলেন। ওনার পিছন পিছন মনিরা শেখও গেলেন। শুধু রয়ে গেল ইজান আর ফুপ্পি আর পদ্ম। হায়াত শেখ পদ্মকে উদ্দেশ্য করে বললেন, তা পদ্ম, আমরা দাদি ডাক শুনবো কবে? পদ্ম তো যেন লজ্জায় শেষ হয়ে যাচ্ছে। পদ্মকে লজ্জা দিতে ইজান আরও বলল, তুমি কবে দাদির একটা শুনতে চাও বলো? যেদিন তোমরা শোনাবে সেদিন তো শুনতে পারবো, তাই না? হ্যাঁ ভুপি, থাকো, তুমি বেশি টেনশন নিও না তো। তোমাকে খুব তাড়াতাড়ি দাঁড়িয়ে দেখ শোনানোর দায়িত্ব নিচ্ছি আমি। পদ্ম তো রীতিমতো কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে। তারা কী সব কথা শুরু করেছে? লজ্জা করছে না তাদের? পদ্মের মন চাচ্ছে এখান থেকে উঠে চলে আসতে। হায়াত শেখ হেসে বললেন, বিয়ের আগে তো ইউজান শেখ এমন ছিলে না, হঠাৎ কিভাবে বদলে গেল? বউয়ের সঙ্গ পেয়ে বদলে গেছে ভুপি। হায়াত শেখ আরও কিছুক্ষণ বসে ইজানের সাথে কথা বললেন। তিনি এবার উঠে নিজের রুমে গিয়েছেন। পদ্মও উঠে গেল তার সাথে সাথে। ইজান পদ্মের হাত ধরে ফেলল। উঠে যাচ্ছ কেন? তা না হলে এখানে বসে কি করব? আপনার লাগামহীন কথাবার্তা শুনবো? সূর্য, আমি কি আগে শুরু করেছি নাকি? হাত ছাড়ুন আমার। ছাড়লে কোথায় যাবে? পদ্ম একটু মজা করে বলল, আপনার থেকে দূরে চলে যাব। সাথে সাথে ইজান পদ্মকে বুকে টেনে নিল। কোথাও যেতে দেবো না।
আমার বক্ষস্থলে একেবারে লুকে রেখে দেব। ভালো লাগছে না এসব, ছাড়ুন। কেউ এসে পড়লে কি ভাববে? ইজান ছেড়ে দিল পদ্মকে। যাও, এই ইজান আর আটকাবে না তোমাকে। ছাড়া পেয়ে পদ্ম ছুটে চলে গিয়েছে, আর ইজান একা একা বসে ফোন টিপছে। রাতে সবাই একসাথে ডিনার করলো। ডিনার শেষে সবাই বসে বসে কথা বলছে। ইজানকে হুমায়ুন শেখ বলল, তুমি নাকি অন্য হাসপাতালে চাকরি নেবে, তোমার মা বললো। হ্যাঁ। এই কথা কেন বলছো? ওই হাসপাতালের সমস্যা কোথায়? আর তুমি তো প্রথম থেকেই ওখানে আছো, হঠাৎ কি এমন হলো যে এরকম সিদ্ধান্ত নিয়েছো? কোনো সমস্যা হয়েছে কি? না, আসলে আমি চাইছি না ওখানে থাকতে। অবশ্যই কোনো সমস্যা হয়েছে দেখেই তো আমি থাকতে যাচ্ছি না। কী হয়েছে খুলে বলো। আমার বিষয়ে আমাকে ভাবতে দাও, আমি সব ম্যানেজ করে নেব। এইসব ছাড়া আর কী বা বলবে? শোনো ইজান, তুমি ভুলে যাও না, পদ্ম কিন্তু তোমার জীবনের সাথে এখনও জড়িয়ে আছে। সবসময় নিজের কথাকে বেশি গুরুত্ব দিলে হবে না। মেয়েটা তোমার ভরসায় থাকবে সারা জীবন। তার কথা ভেবে সিদ্ধান্ত নিও। বাবা মাকে তো পাত্তা দাও না। তুমি তো মনে করো আমরা তোমার ভালো চাই না। কখনো আমার কথায় পাত্তা দিয়েছো? নিজের যা মনে আসে তাই করো। কেয়ারলেস ছেলে কোথাকার। ইজান খুব কষ্ট করে কথাগুলো হজম করলো। কে বলেছে আমি তোমাদের পাত্তা দিই না? তোমার কথায় আমি পদ্মকে বিয়ে করেছি। হ্যাঁ, মানছি, আমি তোমার শুধু একটা কথাই শুনিনি। তুমি চেয়েছিলে আমি সেনাবাহিনীতে জব করি, এই কথাই তো শুনিনি। তুমি কীভাবে আমাকে এসব অবাদ দিচ্ছ? হ্যাঁ, এমন তো না যে আমি তোমাদের কোনো কথাকে কখনোই পাত্তা দিই না। আর পদ্ম, তাকে আমি কি অসুখে রেখেছি? ওই হাসপাতালের থেকে আরও ভালো হাসপাতালে আমি চাকরি করব। কেন ওই হাসপাতালে থাকবো না সেটা নিয়ে আর কেউ যেন কোনো মাথা না ঘামায়, এসব কথা আমি শুনতে পারি না। আর কি বলেছ? কেয়ারলেস ছেলে? কোন ভিত্তিতে এটা বলেছো তুমি? কি এমন করেছি তোমার সাথে যে তুমি আমাকে এই রকম উপাধি দিয়েছ? আমি বাচ্চা ছেলে না যে আমি এইসব কথা মেনে নেব। যদি নেক্সট টাইম এসব কথা কেউ আমাকে বলে, আমি কিন্তু এসব শোনার জন্য বসে থাকবো না। ইজান হন হন করে চলে গেল উপরে। পদ্ম ভয়ে চুপসে গিয়েছে। কখনো ইজানকে এভাবে কথা বলতে দেখেনি সে। তার জন্যই তো এসব হচ্ছে। মাথা কাজ করছে না। যদি বাসার সবাই জেনে যায় তার জন্য ইজান এমন করেছে, তাহলে তো সবাই তাকে ভুল বুঝবে। অনুশোচনায় পদ্মের চোখ দিয়ে পানি পড়ছে, আবার কেউ দেখে ফেলার আগেই মুছে ফেলছে। হুমায়ুন শেখ রেগে বললেন, এই ছেলে সবসময় এমন করে। ছেলেকে ঠিকমতো শাসন করতে পারেনি মনিরা। তোমার ছেলে তার বাবার সাথে এভাবে কথা বলছে, একটি বড় ডাকও দাওনি। নিজের মর্জি মতো চলবে সে। দুনিয়া এত সোজা না। তোমার আশকারা পেয়ে ইজহান এমন অভদ্র হয়েছে। হুমায়ুন শেখের কথা মুনিরা শেখ কেঁদে ফেললেন। হায়াত শেখ বললেন, এত বড় ছেলেকে কি শাসন করবে? তুই কি মাকে কম জ্বালিয়েছিস নাকি? কেমন বদ ছিলি আমি কি কিছু জানি না? আর ইহুজান যে ডক্টর ও ভালো হসপিটালে চাকরি করতে পারবে, তুই কেন মুনিরাকে বকাবকি করছিস? অবুঝের মতো ব্যবহার। আর তোর ছেলে তোর মতোই হয়েছে, বাপকা ব্যাটা। হুদাই ক্যাচাল বন্ধ কর। তোর ডাক দেওয়া উচিত হয়নি। ওর ভালো ও ছাড়া কেউ বুঝবে না। হায়াত শেখের কথা হুমায়ুন শেখ একেবারে চুপ হয়ে গেলেন। তিনি ধপাধপ পায়ে চলে গেলেন। মুনিরা শেখ পদ্মকে জড়িয়ে ধরে হুহু করে কেঁদে দিল। যাই পদ্ম এতক্ষণ আড়ালে কেঁদেছে, এখন তার শাশুড়ির কান্না দেখে তার নিজেকে আর ধরে রাখতে পারল না। মুনিরা শেখ পদ্মকে জড়িয়ে ধরে বলল, আমার কপালটাই খারাপ ছিল মা। আমার ছেলের সাথে বিয়ে দিয়ে তোমার জীবনটাও খারাপ করে দিলাম। আমাকে তুমি ক্ষমা করে দিও পদ্ম। বেশ কিছুক্ষণ মুনিরা শেখ পদ্মকে জড়িয়ে ধরে নানা কথা বলল। হায়াত শেখ দাঁড়িয়ে দাঁড়িয়ে এতক্ষণ বউ আর শাশুড়ি কান্না দেখলো। তোমরা দুজন গিয়ে এখন তাদের রাগ ভাঙাও, ওদের বোঝাও, আর কান্নাকাটি করো না, অনেক রাত হয়ে গিয়েছে। পদ্ম পা টিপে টিপে রুমে আসলো। রুম পুরো অন্ধকার করে রেখেছে ইজান। বাহিরের আবছা আবছা আলো বারান্দায় এসে পৌঁছেছে। পদ্ম ভয় পেয়ে দৌড়ে ইজানের কাছে আসলো। পদ্ম ইজানকে পিছন দিক থেকে জড়িয়ে ধরল। ইজান হাত সরিয়ে দিল। আবারও পদ্ম ইজানকে একইভাবে জড়িয়ে ধরেছে, তাও আগের থেকে আরও শক্ত করে। ইজানের গম্ভীর কণ্ঠ শোনা গেল, পদ্ম, তোমাকে আমার থেকে ছাড়াতে 1 মিনিটও সময় লাগবে না। সো জড়াজড়ি করার আগেই ছেড়ে দাও। পদ্ম মোলায়েম কণ্ঠে বলল, উফ, ডাক্তার সাহেব এত রাগ করেছেন কেন? ভালোবাসি তো। ইজান আর ছাড়ানোর চেষ্টা করলো না। এভাবেই কিছু সময় দুজনে দাঁড়িয়ে থাকলো। পদ্ম ইজানকে ছেড়ে সামনে দাঁড় করালো। পদ্ম ইজানের চুলগুলো ঠিক করে দিতে দিতে বলল,
সব সময় রাগ করলে হয় না, অনেক সময় কিছু কথা শুনে থাকতে হয়। বড়রা কখনো খারাপের জন্য বলেন না, আর বাবারা তো একদমই না। এভাবে হুটহাট মেজাজ গরম করা উচিত নয়। ইজান চোখ ছোট ছোট করে পদ্মকে দেখলো, কিভাবে পদ্ম ছেলে মানুষই ছেড়ে একদম একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের মতো কথা বলছে। ইজান পদ্মকে টেনে দেয়ালের পাশে দাঁড় করালো। যদিও সে ব্যথা পেয়েছে, তাও টু শব্দ পর্যন্ত করেনি, মুখ খিচে রইল। ইজান পদ্মের পাশে দেয়ালে হাত রেখে বলল। তারপর? পদ্ম ঘাবড়ে গেল। তারপর আর কি? আর বলবে না ম্যাডাম? আপনার কথা বলা শেষ? পদ্ম আমতা আমতা করে বলল, ঘুমাবো, চলুন না। ইজান পদ্মের কথা শুনল, পদ্মের হাত ধরে রুমে নিয়ে আসলো। পদ্ম এক কোণায় গুটিসুটি মেরে শুয়ে আছে। ইজান তা দেখে পদ্মকে টেনে তার কাছে নিয়ে আসলো। পদ্মের মাথা তার বক্ষে মিশিয়ে বলল, পদ্ম, তোমার ডাক্তার সাহেব দিন দিন অভদ্র হয়ে যাচ্ছে। সে আর ভদ্র বরের মতন সেরে থাকতে পারছে না। মনে খুব প্রেমের পিপাসা পেয়েছে পদ্মফুল। কেন এমন হচ্ছে বলো তো?